পার্টনারশিপ বিজনেসে পরীক্ষায় যে প্রশ্ন পড়বে সেখানে অঙ্কের শুরুতে একটি ব্যালেন্স শিট দেওয়া থাকে। প্রতিটা অঙ্কে তোমরা দেখো, যে ডিপার্টমেন্টে পড়ুক না কেন, এখানে ব্যালেন্স শিটে আমরা জানি এক পাশে প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ লেখা থাকে, এক পাশে প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ লেখা থাকে। এবং নতুন করে ব্যালেন্স শিট যেটি তৈরি করতে বলে, সেই ব্যালেন্স শিটে এই সম্পত্তি এবং এই দায়গুলো দেখে দেখে লিখতে হয়। শুধু অবসায় হলে অবসায় বাদ দিতে হয়, নতুন করে ক্যাশ টাকা আসলে তার সাথে সম্পদের সাথে যোগ করে নিতে হয়, কোনো দায় বাড়লে যোগ করে দেখাতে হয়। কিন্তু মূলত এই যে ব্যালেন্স শিটটা আমরা দেখতে পাচ্ছি, এমনই আরেকটি ব্যালেন্স শিট করতে হয় যেখানে অ্যাসেট এবং লায়াবিলিটিসের পরিমাণ আলাদা আলাদা লিখে দেখাতে হয়। তো এই অঙ্কগুলো দেখছো, এক পাশে সম্পদ, এক পাশে দায়ের পরিমাণ দেখানো। বাট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020 সালে যে প্রশ্নটা পড়লো, এই অঙ্কটা ছাত্ররা দেখেই প্রথম দিকে একটু ভয় পেয়ে গেছে যে এখানে ব্যালেন্স শিটের সম্পত্তিগুলো এক পাশে আর দায়গুলো আর এক পাশে না দেখিয়ে একটা কলামেই দেখানো হয়েছে। টাকাটা অবশ্য দুইটা কলামে, দায়ের টাকাটা আলাদা, সম্পত্তির পরিমাণটা আলাদা দেখানো হয়েছে। পার্থক্যটা চারটা টি ছকে না দেখিয়ে আধুনিক বা চলমান জেড ছকে দেখানো হয়েছে। কিন্তু বিষয়বস্তু কিন্তু সেম। এই হলো সম্পত্তি এই প্রতিষ্ঠানের, আর এই যে দায়ের পরিমাণগুলো, এই যে নিচের থেকে দেখো, অ্যাকাউন্টস পেয়েবল দায়, ব্যাংক ওভারড্রাফট দায়, ক্যাপিটাল দায়, এই যে তিনটে দায়, এই তিনটে দায় মিলে 2,30,000 টাকা। সব বোঝা গেল। ব্যালেন্স শিটটা দুই ভাবেই থাকতে পারে, টি ছকে থাকতে পারে চারটা কলাম করে করে, এক পাশে সম্পদ এক পাশে দায়, এটা বেশি স্মার্ট হয়, বেশি সুন্দর দেখায়। আর যদি চলমান জেড ছকে করা হয় তাহলে আমরা বুঝে নিব যে প্রথমে সম্পত্তি লেখা আছে, পরে দায়ের পরিমাণটা দেখানো আছে, বাট একই কথা। এবার আসো, পার্টনারশিপ বিজনেসে কতগুলো পার্টে আমাদের অঙ্কটা করতে হবে। সাধারণত রিকোয়ারমেন্টের মধ্যে তিনটি রিকোয়ারমেন্ট, কোনো কোনো প্রশ্নে চারটা রিকোয়ারমেন্ট থাকে। ঠিক এভাবে দেখো, প্রথমে যে আইটেমটা তৈরি করতে হয় তার নাম হলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, সম্পত্তির পুনর্মূল্যায়ন করা। অর্থাৎ যদি কোনো সম্পত্তির দাম বাড়ে তাহলে প্রতিষ্ঠানের আয় হলো, দাম কমলে প্রতিষ্ঠানের লস হলো। একটি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কিভাবে করতে হয় অনেকবার দেখিয়েছি, এটি নিয়ে আজকের আলোচ্য বিষয় নয়, আমি পার্টগুলো আলোচনা করে দিচ্ছি। 2 নম্বর পার্ট হলো জার্নাল অ্যাকাউন্ট বা জাবেদা দাখিলা প্রদান করতে হবে। এই জার্নাল অ্যাকাউন্টটা প্রিপেয়ার করা একটু সহজ। কেন সহজ? যদি কোনো স্টুডেন্ট লিখে নেয় যে পার্টনারশিপ বিজনেসে 7টি জাবেদার মধ্যেই অঙ্কটা সীমাবদ্ধ থাকে, 1 নম্বর জাবেদা কার উপরে হবে, 2 নম্বরটা কার উপরে, 3 নম্বর কার উপরে, 7টি জার্নালের মধ্যে কোনো অঙ্কে দুইটা তিনটা থাকতে পারে, কোনো অঙ্কে চারটা, কোনো অঙ্কে পাঁচটি। এমন কোনো অঙ্ক থাকবে না যেখানে 7টা জাবেদাই দিতে হবে পরীক্ষায়। বাট সাধারণত 7টি জার্নালের মধ্যে অঙ্কটা ঘোরাঘুরি করে। গত ক্লাসে আমি আলোচনা করেছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, যার বাংলা অর্থ হলো অংশীদারদের মূলধন হিসাব। যে হিসাবে অংশীদারদের মূলধনের পরিমাণ লিপিবদ্ধ হয় তাকে অংশীদারদের মূলধন হিসাব বা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে। যে হিসাবে অংশীদারদের প্রাপ্য মূলধনের পরিমাণ রেকর্ডেড হয়। প্রশ্ন হলো, অংশীদারদের কোন টাকা প্রতিষ্ঠানের কাছে পাবে, এটা আমরা কি করে বুঝবো? কোন কোন টাকা তাদের অ্যাকাউন্টে দেখাতে হবে? গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম। এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অংশীদারদের মূলধন হিসাব, 2 মিনিটে একটু রিক্যাপ করে দিচ্ছি, তারপর আমি ব্যালেন্স শিটটা করে দিচ্ছি আজকে, এবং এরপরে আমরা পূর্ণাঙ্গ দু একটা করে অঙ্ক করার চেষ্টা করব। অংশীদারদের মূলধন হিসাব, শুরুতেই এই প্রতিষ্ঠানের মালিক ছিল কেবলমাত্র এ এবং বি, কিন্তু নতুন করে সি এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে, সি ওয়াজ অ্যাডমিটেড, সি কে যোগদান করানো হলো নতুন অংশীদার হিসেবে নিচের শর্ত, কিছু শর্তের মধ্য দিয়ে। তাহলে পার্টনার হলো তিনজন, এ বি অ্যান্ড সি। এ বি অ্যান্ড সি, কাজেই ডেবিট দিকেও এবিসি, ক্রেডিট দিকেও এবিসি। আমরা জানি অংশীদারদের যদি প্রতিষ্ঠানের মূলধন বাড়লে তাদের ক্রেডিট ব্যালেন্স হয়। ক্রেডিট, ডান পাশে লেখা আছে ক্রেডিট, আর বাম পাশে লেখা আছে ডেবিট। বলো সাব্বির, অংশীদারদের মূলধন বাড়লে তাদের কি ডেবিট টাকা বাড়ে নাকি ক্রেডিট ব্যালেন্স হয়? ক্রেডিট ঘটনাটি ব্যালেন্স। তো সাবধানে এসছে। ক্রেডিট ব্যালেন্স একটু শুনে নাও যারা মিস করেছিলে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে মাত্র 5টি বিষয়ে সতর্ক থেকে অঙ্কটা করতে হবে। 1 নাম্বার পয়েন্ট হলো, আমি লিখে দিয়েছিলাম, অংশীদারদের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ শুরুতেই ব্যালেন্স বিডি হিসেবে লিখে নিতে হবে। অর্থাৎ মূল যে ব্যালেন্স শিট, সেখানে ব্যবসার শুরুতে কোন অংশীদার কত টাকা প্রদান করে ব্যবসা শুরু করেছিল তার টাকাটা লিখতে হবে। যেমন এখানে এ বলছে আমি 1,20,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলাম, বি 80,000 টাকা। এই টাকাটা এ এবং বি কে শুরুতেই
ব্যালেন্স বিডি হিসেবে লিখে নিতে হবে। বিডি মানে ব্রড ডাউন। বিডি মানে কি? ব্রড ডাউন, অর্থাৎ বহন করে নিয়ে আসা হলো। এটা গত বছরের ব্যালেন্স, এ এবং বি এর ব্যালেন্স, সেই টাকাটা প্রথমেই ব্যালেন্স বিডি হিসেবে দেখাতে হবে, এখানে লিখে দিয়েছি। 2 নম্বর কাজ হলো, নতুন অংশীদার প্রতিষ্ঠানে যোগদান করে মূলধন হিসেবে যে টাকা সে প্রতিষ্ঠানকে দিবে তা ক্যাশ টাকা হিসেবে তার মূলধন হিসেবে দেখাতে হবে। এটার ব্যালেন্স বিডি হিসেবে দেখানো যাবে না, কারণ এই টাকা এমন না দীর্ঘদিন ধরে সে প্রতিষ্ঠানে রেখে দিয়েছে, তা না। ঠিক আজকেই সে প্রতিষ্ঠানে যোগদান করলো, এবং এখানে লেখা ছিল দেখো, সি ব্রড টাকা 50,000 অ্যাজ ক্যাপিটাল। সি এই প্রতিষ্ঠানের অংশীদার হতে পারবে যদি সে 50,000 টাকা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে, এবং বিনিয়োগ করেছে সে। সি ব্রড, সি বহন করে আনলো 50,000 টাকা মূলধন হিসাবে। তাহলে সির টাকাটা আমরা ক্যাশ টাকা হিসেবে দেখাচ্ছি, ক্যাশ টাকা ডেবিট, সির ক্যাপিটাল ক্রেডিট। টাকাটা ক্রেডিট দিকে, কিন্তু হিসাব বা টাইটেল হয় সবসময় বিপরীত টাইটেল। এটা তোমরা কমার্সের স্টুডেন্ট, তোমরা অবগত আছে এই বিষয়ে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? সো ক্যাশ টাকা, এই যে 50,000 টাকা সিট টাকা, তাহলে শুরুতেই এবিসি কার কত টাকা প্রতিষ্ঠানে এক্স্যাক্টলি রাখা আছে সেটা আমরা রেকর্ড করলাম। একজন হ্যান্ড রাইজ করেছে, কথা বলতে চায়, বলো, প্রশ্ন করা যাবে। জিম খাতুন, বলো। জিম কি প্রশ্ন করতে চাই নাকি অনলি হ্যান্ড রাইজ? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমি এই লেকচার শিটটা যখন তোমাদেরকে দিচ্ছি, তখন এই 5টি লাইন তোমরা বারবার পড়বে, কারণ এই 5টার মধ্যেই অঙ্কটা সীমাবদ্ধ থাকবে। তাহলে 1 আর 2 এর মধ্য দিয়ে বোঝাতে চেয়েছি, এবিসি শুরুতে যে টাকা নিয়ে ব্যবসা শুরু করলো সেই টাকাটা তাদের ব্যালেন্স বিডি হিসেবে, এবং নতুন করে সি, নতুন অংশীদার টাকা দিলে সেটা ক্যাশ টাকা হিসেবে গ্রহণ করে নেওয়া হলো। 3 নম্বর লেখা আছে দেখো, ব্যালেন্স শিটে যদি জেনারেল রিজার্ভ ফান্ড অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নামে কোনো টাকা থাকে, তাহলে তা বিদ্যমান অংশীদারদের ভাগ করে দিতে হবে, অন্য কোনো টাকা না। শুধুমাত্র জেনারেল রিজার্ভ ফান্ড অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নামে, এখানে যদি এই ব্যালেন্স শিটে এই যে দায়ের দিকে দেখছো না, অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, এইরকম দায়ের দিকে যদি জেনারেল রিজার্ভ ফান্ডের টাকা থাকতো, অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ব্যালেন্স থাকতো, তাহলে এই টাকার দাবিদার শুধুমাত্র এ আর বি, যারা দীর্ঘদিন একসাথে ব্যবসা করে আসছে। এখানে সির কোনো অংশ নেই। এই কারণে লিখে দিয়েছি দেখো, ব্যালেন্স শিটে যদি জেনারেল রিজার্ভ ফান্ড অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এর বাংলা অর্থ হলো লাভ ক্ষতি হিসাব, অর্থাৎ গত বছর তারা ব্যবসা করেছিল, তাদের কিছু লাভের টাকা ছিল, সেই টাকা যদি ব্যালেন্স শিটে দেওয়া থাকতো, তাহলে তা বিদ্যমান অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। এটার অর্থ হলো, এ এবং বি যারা আগে থেকেই ব্যবসা করছে, টাকাটা কেবলমাত্র তাদের টাকা, এখানে সির কোনো অংশ নেই। কাজে যদি এই অঙ্কে থাকতো তাহলে আমরা এখানে দেখিয়ে দিতাম, বাট আফসোস যে এই অঙ্কে জেনারেল রিজার্ভ ফান্ডের কোনো টাকা নেই, অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কোনো টাকা নেই, বিধায় ব্যালেন্স শিটে দেখাতে হয়। আমি অঙ্ক করাচ্ছি একটা, কিন্তু যত পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তোমরা তৈরি করবে, এই 5টা আইটেমের মধ্যে সীমাবদ্ধ থেকে অঙ্ক করতে পারবে তুমি। 4 নম্বরে কি দেখাতে হয় আশিক সর্দার? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। সম্পত্তির পুনর্মূল্যায়ন করে যদি সম্পত্তির দাম বৃদ্ধি পেয়ে নেট লাভ হয়, সেই লাভের টাকা বিদ্যমান অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। লাভ না হয়তো ক্ষতিও হতে পারে, আর যদি নিট ক্ষতি হয় তাহলে অংশীদারদের ডেবিট দিকে টাকাটা দেখাতে হবে। অর্থাৎ লাভ হলে যেমন বিদ্যমান অংশীদার এ আর বি ভাগ করে নিবে এখানে টাকাটা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লিখে আমরা টাকাটা ভাগ করে দিতাম। একইভাবে যদি ক্ষতি হয়, তাহলেও কিন্তু টাকাটা ক্রেডিট দিকে না বাড়িয়ে সাবমিট তাদের ডেবিট দিকে এ আর বির এখানে টাকাটা লিখে দেখাতাম। কি টাইটেল লিখতাম? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। একটা দেখিয়ে দিচ্ছি যেখানে লিখেছে এই টাইপের প্রশ্ন। আচ্ছা, আমি অঙ্কগুলো তোমাদের এখানে করে করে দেখাইনি নাকি? এমন কি কেউ আছো যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট স্যার কখনোই আমি করি নাই, এমন কি? তাহলে বুঝতে একটু কষ্ট হচ্ছে, তার তার জন্য একটু সময় লাগবে। পূর্ণাঙ্গ অঙ্ক না করা পর্যন্ত বোঝা একটু কঠিন হবে। এই যে, যেমন দেখো, এই একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অন্য আরেকটি অঙ্ক দেখাচ্ছি। সেখানে এ বি সি তিনজনেরই ব্যালেন্স বিডি লিখে টাকাটা নিয়েছে, যদিও সি নতুন অংশীদার যদি হয় তার টাকাটা ক্যাশ টাকা হিসেবে দেখাতে পারলে দেখানো উচিত। এখানে রিজার্ভ ফান্ডের টাকা ছিল, এই কারণে আমার মনে হয় তিনজনই অংশীদার আগে থেকেই ব্যবসা করতেছে, এই কারণে তিনজনের নামে টাকাটা দেখিয়েছে।
হ্যাঁ, কাজে এই দুটো দিয়ে বোঝা যাচ্ছে না মূলত জেনারেল রিজার্ভ ফান্ডের টাকা এবং গুডউইলের টাকা যা বিদ্যমান অংশীদারদের এ এবং বি এর টাকার অংশ, এটা সির কোনো অংশ থাকে না। But হতে পারে এই অঙ্কে তিনজনই প্রথম থেকে ব্যবসা করছে। আচ্ছা, আমরা মূলত দেখাতে চেয়েছি সম্পত্তির পুনর্মূল্যায়ন করে, যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে যদি লাভ হয়, লাভের টাকাটা এ আর বি এর মধ্যে ভাগ করে দিতে হবে, এবং বেশিরভাগ অঙ্কে টাকাটা এ আর বি পাবে, সির অংশ এখানে থাকার কোনো সুযোগ নেই। এখানে কিছু অঙ্কে আমরা দেখতে পাচ্ছি সির অংশ রয়েছে, কিন্তু তোমাদের যতগুলো অঙ্ক করিয়েছিলাম কোথাও কি সি টাকাটা পেয়েছিল নাকি আশিক সর্দার? না স্যার, না এ আর স্যার। বি। ওটা অন্য কোনো অঙ্ক হতে পারে, আমি কি বলছি? তাহলে যারা আজকেই প্রথম এসছো তাদের উদ্দেশ্য বলছি যে একটি পূর্ণাঙ্গ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এই পাঁচটা বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। সম্পত্তির পুনর্মূল্যায়ন করলে লাভ হলে লাভের টাকাটা এ আর বি এর ক্রেডিট দিকে তাদের মধ্যে ভাগ করে দিতাম, যেমন করে সোনাম ভাগ করে দিয়েছে। অ্যান্ড ফাইনালি 5 নাম্বারটা খেয়াল করো, নতুন অংশীদার প্রতিষ্ঠানে আগমন করে সুনামের সম্মানী বাবদ কোনো টাকা প্রদান করলে তা বিদ্যমান অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। যদি এমন হতো সি প্রতিষ্ঠানে আগমন করলো, সে বললো তোমরা যেহেতু দীর্ঘদিন ব্যবসা করছো তোমাদের সুনামের সম্মানী বাবদ আমি কিছু টাকা দিতেছি, তাহলে সেই টাকার মালিক তো শুধু এ আর বি হবে, কাজে তাদেরকে ভাগ করে দিতে হবে। অথবা অথবা খেয়াল করো, অথবা সমন্বয়ে যদি সুনামের নতুন করে মূল্যায়ন করা হয় সেই টাকাটাও বিদ্যমান অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। নতুন অংশীদার যদি দেয় তাহলে যেমন এ আর বি পাবে। আবার যদি জাস্ট সমন্বয়ে লেখা আছে প্রতিষ্ঠানের সুনাম নির্ধারণ করা হয়েছে, যেমন এখানে লেখা আছে দেখো, অন দ্য ডেট অফ দ্য অ্যাডমিশন, যেদিন সি প্রতিষ্ঠান আগমন করলো, গুডউইল অফ দ্য ফার্ম, এই ফার্মের সুনাম মূল্যায়ন করা হলো 40,000 টাকায়। আবার সি সুনাম প্রতিষ্ঠান টাকা দিল, যদি দিত তাহলে এ আর বি কে ভাগ করে দিতাম, দেয়নি। বাট সি যেদিন আসছে এ আর বি সি কে বোঝানোর চেষ্টা করেছে প্রতিষ্ঠানে আমাদের একটা সুনাম আছে যার দাম 40,000 টাকা। তোমরা খোলা চোখে বলো এই 40,000 টাকার মধ্যে সির কি কোনো অংশ আছে নাকি? এই টাকাটা কার টাকা? এই আমরা এ আর বি কে ভাগ করে দিয়েছি, যে অনুপাত লেখা আছে প্রশ্নে সেই অনুপাত। কিন্তু এই অঙ্কটা একটু কঠিন কেন হলো, বিকজ এই পরে একটা লাইন আবার লিখে দেখিয়েছে দেখো, বাট নো গুডউইল অ্যাকাউন্ট উইল বি শোন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। এর বাংলা অর্থ হলো সুনাম বাবদ ব্যালেন্স শিটে কোনো টাকা দেখানো যাবে না। যেহেতু ব্যালেন্স শিটে প্রভাব ফেলতে পারবে না, তাহলে যে সুনামের দাম একবার নির্ধারণ করা হলো সেই সুনামটা আবার ভ্যানিশ করে দিতে হবে। ভ্যানিশ করা মানে প্রতিষ্ঠানের সুনাম প্রতিষ্ঠানেই পড়ে থাকবে। যখন প্রতিষ্ঠানেই পড়ে থাকবে তখন কিন্তু সি এর মধ্যে একটি অংশীদার হয়ে যাবে। কাজেই এই 40,000 টাকা সুনামের টাকা আবার অবলোপন করে দিতে হবে। যখন অবলোপন করব তখন 40,000 টাকা তিনজনের মধ্যেই অবলোপন করে দিতে হবে। অবলোপন করলে কিন্তু প্রত্যেকের সম্পত্তির পরিমাণ কমে গেছে, প্রথমে বৃদ্ধি পেয়েছে পরে আবার কমে গেছে। এই অঙ্কটা এই সেন্সে একটু ক্রিটিক্যাল। যাই হোক, তোমরা শুধু শুনতে থাকো, একটা অঙ্ক করে যে বুঝতে পারবে তা না। আমি তোমাদের এখন শেখাবো মূলত আজকে ব্যালেন্স শিটে কি কি আইটেম দেখাতে হয় এবং ব্যালেন্স শিটটা কিভাবে প্রিপেয়ার করতে হয়। একটা পূর্ণাঙ্গ ব্যালেন্স শিট করে করে দেখাতে চাচ্ছি, একই সাথে নোট করে করে দেখাতে চাচ্ছি। এই অঙ্কটা কি এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছিলাম মনে হয়? তাহলে প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করেছি, এরপরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এন্ড ফাইনালি আমরা এখন করব ব্যালেন্স শিট। একটু বলো দেখি কেউ একজন যে আসলে ও জার্নাল এন্ট্রি দিয়েছিলাম তারপরে ব্যালেন্স শিট করেছে। আচ্ছা, বলো সাব্বির, ব্যালেন্স শিটে কয়টা কলাম হবে? আচ্ছা, 4টা। 4টা কলাম হবে। কি কি লিখতে হয় সেখানে? স্যার, অ্যাসেট টাকা আর লায়াবিলিটিস টাকা। এক পাশে প্রতিষ্ঠানের সম্পদ টাকা আর এক পাশে হলো লায়াবিলিটিস টাকা। এই হলো ভাষা। আশা করি লেখাটা দেখতে পাচ্ছ তোমরা। তাহলে উপরে আমরা লিখে নিচ্ছি ব্যালেন্স শিট। তোমরা মোবাইলটাকে ল্যান্ডস্কেপে ধরবে, মানে আড়াআড়ি করে ধরবে, তাহলে বুঝতে পারবে। তাহলে যারা একটু নতুন স্টুডেন্ট আজকে তারা একটা ধারণা নিয়ে যাও যে শুধু এই ব্যালেন্স শিট না, যে কোনো ব্যালেন্স শিট যখনই করতে বলে তখন বিগত বছরে যে ব্যালেন্স শিট ছিল সেটা দেখে দেখেই অঙ্কটা করতে হয়। সেই ব্যালেন্স শিটের কোনো সম্পত্তির দাম যদি বাড়ে তাহলে যোগ করে নিতে হবে, কোনো সম্পত্তির দাম যদি অবশ্যই হয়ে কমে যায় তাহলে বিয়োগ করে নিতে হবে। মানে সমন্বয় এগুলো একটু খেয়াল করে করে দিতে হয়।
আমি লিখলাম এখানে অ্যাসেট। স্যার ব্যালেন্স শিট হলো সম্পদ আর দায়ের বিবরণী। হ্যাঁ, অর্থাৎ যে বিবরণীতে প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের পরিমাণ রেকর্ডেড হয় তাকে কি বলা হয়? ব্যালেন্স শিট ব্যালেন্স বলা শিট। হয়। সম্পত্তি এবং দায়ের পরিমাণ রেকর্ডেড হয়। এবার আসো তাহলে এই ব্যালেন্স শিটটা যখন আমরা প্রিপেয়ার করব তখন আমরা কি করব বলেছিলাম আমি শুরুতেই, যে মূল যে ব্যালেন্স শিটটা প্রশ্নকর্তা দিয়ে রাখছে সেটা দেখে দেখে ওঠাতে হবে। যেমন প্রশ্নকর্তা বলছে ক্যাশ টাকা প্রতিষ্ঠানের সম্পত্তি আছে 20,400 টাকা। এটা তো আছে, সমন্বয়ে দেখতে হবে কোনো কারণে এই ক্যাশ টাকা বেড়েছে নাকি কমেছে। যদি কমেও নি বাড়েও নি তাহলে এই টাকাটাই দেখে দেখে লিখতে হবে। কিন্তু এখানে আমরা দেখলাম সি ব্রড টাকা 50,000 অ্যাজ ক্যাপিটাল, সি প্রতিষ্ঠানে 50,000 টাকা মূলধন বাবদ আনলো। ওখানে জাবেদা করেছিলাম ক্যাশ টাকা ডেবিট, সির ক্যাপিটাল ক্রেডিট। তাহলে প্রতিষ্ঠানে 20,400 টাকা ক্যাশ ছিল আর সি দিল 50,000। অর্থাৎ ক্যাশ টাকা বেড়ে ক্যাশ বক্সে 20,400 আর 50,000 একসাথে যোগ করে লিখতে হবে। এই যে আমি লিখে দেখাচ্ছি, দেখো ক্যাশ টাকা 20,400 প্লাস সি দিয়েছিল 50,000, তাহলে কত হবে যোগ করলে? 70,400। 70,400। আমরা দুটি কালারে প্রেজেন্ট করি, একটা এই কালার আর একটা একটু ভিন্ন কালার দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি উপরে দেখে দেখে কিন্তু লিখছি। এরপরে লেখা আছে অ্যাকাউন্ট রিসিভেবল, যার বাংলা অর্থ হলো দেনাদার। বাকিতে পণ্য বিক্রয়ের ফলে আমরা যাদের কাছে টাকা পাবো তাকে অ্যাকাউন্ট রিসিভেবল বলে। এমন মানুষের কাছে আমরা 20,000 টাকা পেতাম, কিন্তু আদায় হবে না বিধায় আগে থেকেই মূল অঙ্কের মধ্যেই 400 টাকা কমায় দেখানো হয়েছিল যে 19,600 টাকা আমরা পাবো। আবার সমন্বয়ে বলা হয়েছে, দেখো এই অঙ্কটা এটাও একটু ক্রিটিক্যাল আইটেম। দ্য রিজার্ভ ফর ডাউটফুল ডেবটস, যার বাংলা অর্থ হলো কুঋণ সঞ্চিতি, টু বি ব্রড, উন্নীত করতে হবে আপ টু 5%, 5% পর্যন্ত অ্যাকাউন্ট রিসিভেবলের কুঋণ সঞ্চিতি ধার্য করতে হবে। ধরে নিতে হবে টাকা আদায় হবে না বিধায় আগে থেকেই 5% টাকা পর্যন্ত কমিয়ে রাখতে হবে। তো অরিজিনাল 20,000 টাকা 5% করলে তো 1,000 টাকা ডিসকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, ব্যাড ডেট মানে কুঋণ, যে টাকা আদায় করতে পারবো না। আর কুঋণ সঞ্চিতি, কুঋণ নামক ক্ষতি মোকাবেলা করার জন্য যে সঞ্চিতি করে রাখা হয় তাকে কুঋণ সঞ্চিতি বলে। অর্থাৎ এই 20,000 টাকা থেকে 1,000 টাকা আদায় হবে না বিধায় আগে থেকেই টাকাটা কমিয়ে রাখতে হবে। এখন যেহেতু এখানে 400 টাকা একবার কমিয়েছে আর নতুন করে 600 টাকা কমায় আমরা সম্পত্তির পুনর্মূল্যায়নে, দেখো আমি 600 টাকা কমিয়েছিলাম নতুন করে, এই যে মোট 1,000 টাকা হবে তো, তার মধ্যে 400 টাকা মূল অঙ্কে কমানো ছিল, সঞ্চিতি ধরা ছিল, আর নতুন করে ধরেছিলাম 600 টাকা, কিন্তু মোট কিন্তু 1,000। তাহলে 20,000 টাকা যেটি সম্পদ ছিল সেটি থেকে 1,000 কমে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল নামে আর সম্পত্তি থাকবে 19,000 টাকা। এই আইটেমটা সব ছাত্র বোঝে আমি তা মনে করি না, শুধু এই আইটেমটার উপর একটা দিন ধরে বোঝানো দরকার। অ্যাকাউন্টিং এর এই ভাষাটা যে আমি 20,000 টাকা আছে, সঞ্চিতি ধার্য করলে কেন সম্পত্তি কমে যায়, কুঋণ সঞ্চিতি ধার্য করলে কেন প্রতিষ্ঠানের সম্পত্তি কমে, কমে কেন? বলো ফারজানা। কুঋণ নামক ক্ষতি মোকাবেলা করার জন্য যে সঞ্চিতি ধার্য করা হয় তার নামই হলো কুঋণ সঞ্চিতি। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ আমরা কাস্টমারের কাছে টাকা পেতাম 20,000, প্রতি বছর দেখা যায় কিছু টাকা মানুষের কাছ থেকে কালেকশন করা যায় না, বিধায় অনুমান করে আগে থেকেই ম্যানেজার বুদ্ধিমত্তার প্রয়োগ অ্যাপ্লিকেশন করে সে কিছু টাকা আদায় হবে না বিধায় ক্ষতি হিসেবে রেকর্ড করে রাখছে। এবং সেই টাকা সমন্বয়ে এসে সে ফাইনালি ডিসিশন দিয়েছে ম্যানেজার যে এই টাকা ধরে নিতে হবে, 5% টাকা টোটাল আদায় করা যাবে না। তার মানে মোট 1,000 টাকা আদায় করতে পারবো না, তার এগেনস্টে সঞ্চিতি করা হয়েছে 1,000, অর্থাৎ 20,000 টাকা আদায় হবে না, প্রকৃতপক্ষে সম্পত্তি হিসেবে দেখাতে হবে 19,000 টাকা। এবার আবার ফিরে ফিরে যাচ্ছে ব্যালেন্স শিটে, সেখানে বিল্ডিং নামক সম্পত্তি আছে 90,000। বলো দেখি জিম এবং উম্মে হাবিবা, আমি কি এই 90,000 টাকাই দেখাতে পারবো নাকি সমন্বয়ে যদি বিল্ডিং এর দাম কমে যায় সেটা মাইনাস করতে হবে বা বাড়লে যোগ করতে হবে, এমন বিষয় খেয়াল করতে হবে তোমাকে নাকি স্যার সমন্বয়ের দাম যদি বাড়ে তাহলে যোগ করতে হবে, আর যদি কমে তাহলে ইয়ে টাকাটা করতে কমাই হবে? দিতে হবে। অর্থাৎ বোঝা গেল প্রত্যেকটা আইটেম লেখার সময় সমন্বয়ে ওই রিলেটেড কিছু লেখা আছে কিনা দেখতে হবে। এখানে লেখা ছিল বিল্ডিং অ্যান্ড মেশিনারি অবস্থায় ধার্য করা হয়েছে ইজ ডেপ্রিসিয়েটেড, অবস্থায় ধার্য করা হয়েছে 15% এবং 10% রেসপেক্টিভ। তো বিল্ডিং এ 15% কত টাকা, আমি এখানে সম্পত্তির পুনর্মূল্যায়নে গতদিন হিসেব করে দিয়েছিলাম। বিল্ডিং এ 13,500 টাকা অবশ্যই, মেশিনারিতে 5,000 টাকা।
ফার্নিচারে 450 টাকা। এগুলো ওই যে সমন্বয়ে লেখা আছে, তাহলে কত টাকা? 13,500 টাকা। তাহলে বলো কত লিখবো বিল্ডিং বাবদ? তোমরা কি দেখতে পাচ্ছ? বিল্ডিং যেটা ব্যালেন্স শিটে লেখা আছে 90,000, তার 15% মানে 13,500 টাকা। 15% ডেপ্রিসিয়েশন। 13,500 টাকা যদি অবশ্যই হয়, এটা বাদ দিলে কত টাকা হয়? আশিক। 76,500। এটা বিল্ডিং নামক সম্পত্তির নতুন মূল্যায়ন করা হচ্ছে, হ্যাঁ। এবং স্টক, স্টক হলো শেয়ার যেটা ক্রয় করা ছিল 35,000 টাকায়, সেটার দামও 5% অবশ্যই হয়ে গেছে, মানে দাম কমে গেছে। স্টক টু বি ডেপ্রিসিয়েটেড বাই 5%। 35,000 টাকার 5% কত টাকা হয়? স্টক কেনা দাম ছিল 35,000, 5% যদি অবশ্যই হয়ে যায়, তাহলে 35,000 টাকার 5% কত? 1,750। জি স্যার। 1750। 1,750 বিয়োগ করলে কত টাকা থাকে? স্যার 33,250। 33,250 টাকা। তোমরা শুধু দেখো আমি কিভাবে ক্যালকুলেট করতেছি। হাউ টু ক্যালকুলেট, এই ওয়েটা খেয়াল করতে হবে, হ্যাঁ। এরপরে আমি কিন্তু এক একটা দেখো ব্যালেন্স শিট মূল অঙ্ক দেখছি আর দেখে দেখে লিখছি। স্টক লিখলাম, এরপরে মেশিনারি আছে 50,000, সেটি লিখবো। তারপরে ফার্নিচার আছে 15,000, সেটি লিখবো। তো মেশিনারি 50,000 এবং ফার্নিচার 15,000। দেখো মেশিনারি অবস্থায় আছে না? জি মেশিনারি স্যার। 50,000। কত পার্সেন্ট? 10%। হ্যাঁ স্যার, 10%। 10% মানে 5,000 টাকা অবস্থায় হলে মেশিনের এখন দাম আছে 45,000 টাকা। মেশিনারির পরে আর একটা সম্পত্তি দেখলাম, কি নামের জন্য সেটি? ফার্নিচার। ফার্নিচার। 15,000 টাকা, কিন্তু ফার্নিচারের অবস্থায় আছে কত পার্সেন্টেজ? 3%। 3 × 15 = 45, 450 টাকা। তাহলে দাম হয়েছে কত টাকা? 14,550। 550। 550। জি স্যার। এবং আমাদেরকে দেখতে হবে আর কোনো সম্পত্তি এখানে আছে কিনা। সম্পদের দিকে আমরা দেখছি আর কোনো আইটেম নেই। বিল্ডিং, স্টক, মেশিনারি, ফার্নিচার সব দেখানো শেষ। দেখো সুনামে, এই যে সুনামের মূল্যায়ন করা হয়েছে 40,000 টাকা, সমন্বয়ে আছে, এটা কিন্তু সম্পদ, কিন্তু দেখানো যাচ্ছে না, কারণ এখানে লেখা আছে নো গুডউইল অ্যাকাউন্ট উইল বি শোন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। সুনামের মূল্যায়ন করার যে মূল্যায়ন যেটা করা হয়েছে, সেটি ব্যালেন্স শিটে দেখানো যাবে না। এই কারণে এই 40,000 টাকা এটা আমরা ব্যালেন্স শিটে দেখাতে পারবো না। ঠিক আছে। সো এবার আসো দায়ের দিকে আমরা লিখতে চাচ্ছি। দায়ের লেখা আছে অ্যাকাউন্টস পেয়েবল আছে 27,000 টাকা, ব্যাংক ওভারড্রাফট 3,000 টাকা। 27,000 আর ব্যাংক ওভারড্রাফট 3,000 টাকা। 27,000। ব্যাংক ওভারড্রাফটের বাংলা অর্থ বলো দেখি। নতুনদের মধ্যে কারা কারা আছে? তৃষ্ণা এবং ঐশী, বলো তো ব্যাংক ওভারড্রাফট মানে কি? ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত মানে ব্যাংকে তো আমাদের টাকা নেই, বরং ব্যাংকের কাছে আর অতিরিক্ত আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি। লোন নেওয়া আছে। হ্যাঁ, তো 3,000 টাকা আমরা দায়ী। এটা কোথায় লেখা আছে? তাহলে এই ব্যালেন্স শিটটা আমরা কিন্তু দেখে দেখে লিখছি। এখান থেকে এই যে অ্যাকাউন্টস পেয়েবল দায়ের দিকে লেখা আছে টাকাটা, ব্যাংক ওভারড্রাফট। এবার ক্যাপিটাল যখন লিখবো, তখন এই ক্যাপিটালটা লেখা যাবে না। ক্যাপিটাল লিখতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটা তৈরি করে রেখেছিলাম। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই যে দেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা তৈরি করে রেখেছিলাম, সেখানে যে ব্যালেন্স সিডি বের করেছিলাম, এই টাকাটা দেখাতে হবে। এই যে ব্যালেন্স সিডি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখতে হবে এ বি সি, তিনজনের টাকা একসাথে যোগ করে দেখাবো আমরা। আর সমন্বয় আরেকটা অতিরিক্ত আইটেম আছে। সো এখানে পার্টনার্স ক্যাপিটাল লিখে এ বি সি এর টাকাটা আমরা যোগ করে দেখাতে চাচ্ছি। পার্টনার্স ক্যাপিটাল এর টাকা লিখবো বি অ্যান্ড ফাইনালি সি। কার কত টাকা, এটি ক্যালকুলেশন করার জন্যই তো আমরা তৈরি করেছিলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা দেখি? 11,120 টাকা, 74,000 আর 42,000। এই তিনটি টাকা আমাদেরকে যোগ করে লিখতে হবে এখানে। আমি টাকাটা একবারে নিয়ে নিলাম।
তোমরা কি দেখতে পাচ্ছ সবাই, নাকি আরো বড় করে দিব? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তা এই দেখো এবিসি এই তিনজনের টাকাটা আমাদেরকে কিন্তু যোগ করে লিখতে হবে। বলো তো যোগ করলে কত টাকা হয়? এ বি এবং সি এর টাকা যোগ করো, আশিক। স্যার 2,27,200। তিনজনের প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করা আছে 2,27,200 টাকা। এবার আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের অঙ্ক কিন্তু করা শেষ, তাহলে ব্যালেন্স শিট তৈরি করা অত্যন্ত সহজ, শুধু সতর্ক থাকতে হবে। এখানে যে ব্যালেন্স শিটে সম্পত্তির আইটেমগুলো আছে সেগুলো হ্যাঁ, সম্পদের দিকে লিখবো। বলো, এখনো হ্যাঁ শেষ বলছি হয়নি। যে পার্টনার্স অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে যে টাকাটা নিলেন ওইটা কি ডেবিট সাইডে থাকা লাগবে? তাহলে নিতে পারবো, আর ক্রেডিট সাইডে থাকলে কি না, নিব না না, টাকাটা? ক্রেডিট দিকেই তো টাকাটা ছিল, দেখো। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা দেখেছিলাম কোন পার্টনারের প্রতিষ্ঠানে কত টাকা আছে, সেখান থেকে কোন পার্টনার প্রতিষ্ঠান থেকে কত টাকা লস হয়ে গেল বা উঠায় নিল সেটা বাদ দেওয়ার পরে যেটা ব্যালেন্স সিডি হিসেবে আছে, এটাই তো ক্রেডিট দিকের অরিজিনাল টাকা। এর টাকা ছিল 1,44,000, কিন্তু সেখান থেকে এ আবার প্রতিষ্ঠানের লস হয়েছে, এই টাকা বিয়োগ হয়েছে, সুনাম অবলোপন করে এই টাকা বিয়োগ হয়েছিল। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তুমি তো আবার মনোযোগ দিয়ে আমি যখন করানো শুরু করবো বুঝতে হবে সেটি, এটি কিভাবে করেছিলাম। এবার এই এই ব্যালেন্স সিডির টাকা, তাদের আয় থেকে তাদের জি স্যার, ব্যয় বাদ দুইটা দেওয়ার দিয়ে পরে তাদের অরিজিনাল টাকাটা আমরা লিখেছি। এবার স্যার দেখতে এটা হবে নিট মূলত টাকা বলেন নিট সিডি। টাকা। ব্যালেন্স শিট কমপ্লিট হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য আমাকে দেখতে হবে, আমরা জানি অ্যাকাউন্টিং এর ভাষায় প্রত্যেকটা সমন্বয় দুইবার প্রভাব ফেলে, একবার অবশ্যই ব্যালেন্স শিটে প্রভাব ফেলে। তো দেখতে হবে প্রত্যেকটা আইটেম আমরা দেখিয়েছি কিনা। যেমন সির ক্যাপিটাল ক্যাশ টাকা হিসেবে ব্যালেন্স শিটে একবার দেখিয়েছি, আবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে একবার দেখিয়েছিলাম। স্টকের দাম সম্পত্তির পুনর্মূল্যায়ন করতে যে একবার দেখিয়েছি, আবার স্টক ব্যালেন্স শিটে দেখিয়েছি। কুরিন সঞ্চিতি ব্যালেন্স শিটে দেনাদার থেকে কমিয়ে দেখিয়েছি। অবশ্যই বিল্ডিং মেশিনারি বাদ দিয়ে দেখিয়েছি ব্যালেন্স শিটে। ফার্নিচার বাদ দিয়ে দেখিয়েছি অবশ্যই। কিন্তু এই 6 নাম্বার আইটেম যেটা এ রিজার্ভ অফ টাকা 1,500 ইজ টু বি মেড ইন রেসপেক্ট অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন, এই আইটেমটা কিন্তু আমরা ব্যালেন্স শিটে এখনো দেখাইনি। এটা না দেখালে তো অঙ্ক মিলবে না। প্রত্যেকটা আইটেম একবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রভাব ফেলবে বা ওই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রভাব ফেলবে, আর একবার প্রভাব ফেলবে হলো ব্যালেন্স শিটে, অর্থাৎ লাভ ক্ষতি হিসাবে একবার, আর একবার উদ্বৃত্ত পত্রে, যেটা বাংলায় বলে। এটা বাংলাটা শুনে নাও সবাই। এ রিজার্ভ অফ টাকা 1,500 ইজ টু বি মেইড, 1,500 টাকা সঞ্চিতি করতে হবে ইন রেসপেক্ট অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন, প্রতিষ্ঠানে যারা শ্রমিকরা কাজ করে তাদের ক্ষতিপূরণের জন্য 1,500 টাকা ধরে রাখতে হবে। ওয়ার্কম্যান কম্পেনসেশন বাবদ প্রতিষ্ঠানে যে সঞ্চিতি করবে, এটা এটা জাবেদা আমরা বলেছিলাম এটি প্রথমত লস হিসেবে বলতে হবে, হ্যাঁ। ওয়ার্কম্যান কম্পেনসেশনকে ডেবিট করেছিলাম, মানে এটা একটা খরচ। আবার এটা রিজার্ভ অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন নামে এটাকে ক্রেডিট করে, হ্যাঁ, সঞ্চিতি হিসেবে ক্রেডিট করে এটা দায়ের দিকে আরেকবার দেখাতে হবে। বিষয়টা এমন, স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। বুঝতে পারছো? স্যালারিস এক্সপেন্স একবার খরচ হিসেবে ডেবিট, আর একবার দায় হিসেবে ক্রেডিট। সো এই রিজার্ভ অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন নামে 1,500 টাকা দায়ের দিকে দেখাতে হবে। আর এইটা কেন দেখানো যাচ্ছে না? কারণ এটা এখানে শর্ত দিয়ে দিয়েছে যে সুনামের টাকা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটে দেখানো যাবে না। এখানে লেখা আছে ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট মানেই হলো ব্যালেন্স শিট, বুকস অফ অ্যাকাউন্ট মানে হলো ব্যালেন্স শিট। তাহলে একটা আইটেম শুধু লিখতে বাকি, এ রিজার্ভ অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন 1,500 টাকা। এবার তোমরা যোগ করো দায়ের দিকে, এবং এ রিজার্ভ অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন, ওয়ার্কম্যান মানে কি? শ্রমিক যারা স্যার প্রতিষ্ঠানে, ক্ষতিপূরণ। হ্যাঁ শ্রমিক, হ্যাঁ। SATION ওয়ার্কম্যান কম্পেনসেশন 1,500 টাকা মেবি। যোগ করে দেখো তো মিলছে কিনা ডেবিট আর ক্রেডিট দিকে। অফকোর্স মিলতে হবে, তাই না? প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের পরিমাণ অবশ্যই মিলতে হবে। 14,550। যোগ করো, করে আমাকে বলো দেখি কত টাকা হয়। 2,58,700। এই যে সম্পত্তির দিকে এখানে লিখতে হবে 2,58,700, এবং দায়ের দিকে 2,58,700 হতে হবে। এখন স্বাভাবিকভাবেই সকল স্টুডেন্ট এই অঙ্ক এখনই পারছে এটা আমি ভাবছি না। আমি আমার পক্ষ থেকে পরামর্শ হলো, আমি কিভাবে ক্যালকুলেশন করছি মিনিমাম 10টা অঙ্ক তোমরা যখন কমপ্লিট করে দেখবে তখন এটা বুঝে যাবে। তবে যেহেতু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের দুটি বিষয় খুবই সহজ, সেই দুটো বিষয়ে আগে মনোযোগ দিয়ে সেটা দেখো। 1 নাম্বার,
সম্পত্তির পুনর্মূল্যায়ন করা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট আমরা লাভ ক্ষতি হিসাবে বলতে পারি, এটার আরেক নাম হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অর্থাৎ আয় হলে ক্রেডিট দিকে দেখাতে হবে, আর সম্পত্তির দাম কমে খরচ বা ক্ষতি হলে ডেবিট দিকে দেখাতে হবে। এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট না বলে যদি আমি বলতাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাহলে তোমাদের জন্য আরো সহজ হতো। আসলে একই কথা। তাহলে প্রথমে লাভ ক্ষতি হিসাব তৈরি করতে হবে ব্যালেন্স শিটের মতো করে। 2 নম্বর জার্নাল এন্ট্রি দিতে হবে। জার্নাল এন্ট্রি যেহেতু মুখস্থ করলেই কমন পড়ে যাবে, ওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কোন কোন বিষয় লিখতে হবে তা যেহেতু আমি এইভাবে নোট করে দিয়েছি, শুধু এই 5টা লাইন বারবার পড়তে হবে, এই বিষয়ে সতর্ক থেকে অঙ্ক করতে হবে। আর ব্যালেন্স শিট, যে শিটে প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের পরিমাণ রেকর্ডেড হয়, এটি তোমরা কিভাবে করবে? এটি করার স্ট্র্যাটেজিটাই হলো মূল যে ব্যালেন্স শিটটা রয়েছে সেটি দেখে দেখে এখানে পেস্ট করতে হবে, দেখে দেখে লিখতে হবে সমন্বয়ের দিকে তাকিয়ে। এবার লাইনটা কেটে গেলে তোমরা একটু ফিরে আসো, তোমাদের পূর্ণাঙ্গ অঙ্ক করার বিষয়ে আমরা একটা অঙ্ক নিয়ে আমরা ফার্স্ট টু লাস্ট সলিউশন করব। আজকে না, আজকে আমি দিচ্ছি, আগে তোমাদের করতে বাসায় ট্রায়াল দিবে। আমি আজকে অন্য পড়ালেখা আর একটু হোমওয়ার্ক দেবো তোমাদেরকে। সো লাইন কেটে গেলে সাথে সাথে লিঙ্কে ক্লিক করে ক্লাসে ফিরে আসবে। 40 মিনিট পরে আমাদের লাইনটা একবার কেটে দেবে, ঠিক আছে? নো ব্রেক, আমরা কিন্তু কোনো ব্রেক দিচ্ছি না তোমাদের পারতপক্ষে।